সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। আর গত ১৫ই মার্চ থেকে ৫ই এপ্রিল পর্যন্ত ২১ দিনে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১১৩ জন। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত এবং এই রোগের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর সংখ্যা। হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু করেও কমানো যাচ্ছে না রোগীর চাপ। রাজধানীর দু একটি হাসপাতাল হামে আক্রান্ত নতুন রোগী ভর্তি নিচ্ছে না। অভিভাবকরা এক হাসপাতাল থেকে ছুটছেন আরেক হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, জ্বর ও সর্দি কাশির শুরুতেই চিকিৎসা নিলে শিশুরা হামে আক্রান্ত হবে না। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। মার্চের মাঝামাঝি থেকে হঠাৎই দেশে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৮২৬ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৪,৬২৮। এই সময়ের মধ্যে ৯৮ শিশু সন্দেহজনক হামে মারা গেছে। আর হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ১৬। মৃত্যুর এই সংখ্যা গেল ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। এদিকে হামে আক্রান্ত শিশুদের ভর্তি করাতে চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। অনেক হাসপাতাল আলাদা ওয়ার্ড চালু করেও চাপ সামলাতে পারছে না। রাজধানীর শিশু হাসপাতালে হামের জন্য খোলা হয়েছে আলাদা বিভাগ, কিন্তু তাতেও পরিস্থিতি সামলানো যাচ্ছে না। শয্যার অভাবে অনেককেই ফিরিয়ে দিতে হচ্ছে। সিট পাচ্ছি না। এখন আমরা অন্য যেই জায়গায় যে অন্য ডক্টর দেখাইছি উনি এখানে পাঠাইছে, উনি এখন আবার ওনার সাথে যোগাযোগ করে দেখবো অন্য কোথাও সিট পাই কিনা। ৬ দিন ধরে অসুস্থ, ওইখানে আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। আজকে সকালবেলা ডাকা আসছে, আসা ডক্টর দেখাইছি, দেখানোর পর বলতেছে এখানে কোনো সিট নেই। এই হাসপাতালে ৫৪ শয্যার আলাদা বিভাগ চালু করা হলেও এখন ভর্তি আছে ৬৩ জন। হাসপাতালের পরিচালক তাই পরামর্শ দিলেন আগে থেকেই শিশুর বাড়তি পরিচর্যার উপর। জেনারেল ওয়ার্ড যেটা ছিল আমাদের, ওটাকে তো হাম ওয়ার্ড ট্রান্সফার করে দিয়েছি। আর তো আমাদের বাকি রোগী তো আমাদের ভর্তি করতে হবে। তো সুতরাং কালকেও তো হামের রোগী সব জায়গায় ভর্তি করতে পারছি তা তো না। শুরুতেই তারা যদি চিকিৎসাটা নেয় মা বাবা ঠিক মতো, যে জ্বরের চিকিৎসা, ঠান্ডার চিকিৎসা, বিশেষ করে পানি খাওয়ায়, তারপর ভিটামিন জ্বর ঠান্ডা লাগলে ভিটামিন ক্যাপসুল একটা দিল, পানি খাওয়ালো, তরল জাতীয় খাওয়া খাবে, ডিহাইড্রেশন না হয়, তাহলে বাচ্চাটা ইনশাল্লাহ খারাপের দিকে যাবে। আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালেও। সেখানেও রোগীর চাপ বাড়ায় অনেকে মেঝেতে আশ্রয় নিয়েছেন। এই হাসপাতালে এ পর্যন্ত নিশ্চিত ও সন্দেহভাজন হামে আক্রান্ত ৮০১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আর সন্দেহজনক হামে মারা গেছে ৩৭ জন। উদ্বিগ্ন অভিভাবকরা বলছেন, তারা চান শিশুর দ্রুত নিরাময়। ৮ মাস চলে ওর টিকা, এখনো তো ওর টিকা দিবে না এখন, কারণ হাম তো হয়ে গেছে ওর বর্তমানে। এখন আপাতত সুস্থ হয়েছে। এখন বলছে ডাক্তার বলছে ১ মাস পরে আপনার ওর হামের টিকা দিবে। জ্বর আসছিল, তারপর শ্বাসকষ্ট নিতে কষ্ট হয়েছে, এখানে ভর্তি হয়েছি, তারা চিকিৎসা করতেছে। এখন একটু পরিবর্তন হয়েছে, ঘাস দেওয়ার পর শ্বাসকষ্টটা কমছে একটু। হামের চিকিৎসার জন্য ডিএনসিসির কোভিড হাসপাতালেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে এ পর্যন্ত ৫৯৩ জন হামে আক্রান্তকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আজ থেকে ৩০টি উপজেলার অতি ঝুঁকিপূর্ণ এলাকায় শুরু হয়েছে বিশেষ টিকাদান। সকালে ঢাকার নবাবগঞ্জ দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, ১২ই এপ্রিল ঢাকা উত্তর দক্ষিণ সিটি, ময়মনসিংহ ও বরিশালে হামের বিশেষ টিকাদান শুরু হবে। ৩রা মে থেকে দেয়া হবে সারা দেশে। বিশেষ এই টিকাদান কর্মসূচির মাধ্যমে দেশে হামের প্রকোপ কমে আসবে বলে আশা স্বাস্থ্যমন্ত্রীর। হিমেল মাহবুবের প্রতিবেদন। হামের প্রকোপ ও শিশু মৃত্যু নিয়ে উদ্বেগে সবাই। এর বিস্তার রোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করল সরকার। রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। দেশের 18টি জেলা 30টি উপজেলায় এদিন একযোগে এই কার্যক্রম শুরু হয়। আজকে আমরা এই টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশে শুরু করেছি। নবাবগঞ্জের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেয়া হচ্ছে। ৮২% রোগী যারা হামের এখন আসতেছেন তারা এই যে 5 বছরের নিচে 6 মাসের উপরে ম্যাক্সিমাম। কাজে আমরা টার্গেট করেছি সর্বপ্রথম এই গ্রুপটাকে 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরে 1 মাস কম, এটাকে আমরা সম্পূর্ণরূপে কভার করব টিকা দিয়ে। মন্ত্রী আরও জানান, আগামী ১২ এপ্রিল ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকা, বরিশাল এবং ময়মনসিংহে টিকা ক্যাম্পেইন শুরু হবে। আর 7 দিন পর থেকে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর, দক্ষিণ
ময়মনসিংহ, বরিশাল, গ্রেটার এরিয়াতে ইনশাল্লাহ আমরা টিকাদান কর্মসূচি চালিয়ে যাব। 3রা মে থেকে অর্থাৎ আগামী মাসের 3 তারিখ থেকে অবশিষ্ট সারা দেশের সকল জেলা, সকল উপজেলায় একযোগে আমরা এই টিকাদান কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ। বাদ পড়া বাকি জেলা ও উপজেলায় 3রা মে থেকে টিকা ক্যাম্পেইন শুরুর কথাও জানান মন্ত্রী। এদিকে টিকা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। অনেক ভয়ে ছিলাম, এখন টিকা পেয়ে এখন অনেকটা স্বস্তিতে আছে। তো এটা ছোঁয়াচে রোগ, এটা অবশ্যই ছড়াতে পারে, কিন্তু টিকাটা দেওয়ার ফলে ওর হয়তো ওটার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ওর বাড়বে, যে ওটার সাথে ফাইট করতে পারবে। ভয় তো একটা আছে, খবরে শুনতেছি চারিদিকে, এই জন্য টিকা দিতে আসছে। হামের টিকা দেওয়া হয় নাই তো, 7 মাস বয়স, এই জন্য আসছি এখানে হামের টিকা দেওয়ার জন্য। সমস্ত সন্তানের বাবা মারাই আতঙ্কের মধ্যে আছে, তার মধ্যে আমিও আছি। তো এখন টিকাটা দিতে পারলে আশা করি কিছুটা নিশ্চিত হওয়া যাবে। হামের লক্ষণ আছে এমন শিশু টিকা ক্যাম্পেইনের আওতার বাইরে থাকবে, তবে তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান মন্ত্রী। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। দেশে 3 মাসের পেট্রোল অকটেনের মজুদ আছে। ডিজেলের যোগান নিশ্চিতের চেষ্টা চলছে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। দোকানপাট ও শপিং মল সন্ধ্যা 6টার পরিবর্তে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। সাশ্রয়ী মূল্যে যে কোনো উৎস থেকে তেল কেনার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, অভিভাবক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন অফলাইনে ক্লাস নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। মোহাম্মদ হোসাইনের রিপোর্ট। প্রশাসনিক কাজে গতি ও তদারকি বাড়াতে প্রায় প্রতিদিনই সাপ্তাহিক কর্মদিবসে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল 9টা 20 মিনিটে সচিবালয়ে আসেন তিনি। পূর্ব নির্ধারিত কয়েকটি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। এরপর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সচিবালয়ে আসেন সৌজন্য সাক্ষাৎ করতে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাংবাদিকদের জানান, দুই দেশের সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপ হয়েছে। রোহিঙ্গাদের সহযোগিতা অব্যাহত রাখা সহ জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে আমেরিকা। এনার্জি, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা এবং সেই সাথে রোহিঙ্গাদের সাহায্য যুক্তরাষ্ট্র দিয়ে যাচ্ছিল, সেটা তাদের সাহায্য অব্যাহত রাখা, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সাশ্রয়ী মূল্যে যে কোনো উৎস থেকে তেল কিনবে বাংলাদেশ। দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। এদিকে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি জানান, দেশে 3 মাসের পেট্রোল অকটেন মজুদ আছে। ডিজেলের যোগান নিশ্চিতের চেষ্টা চলছে। ইতিমধ্যে বর্তমান সরকার প্রায় 3 মাসের মতো, প্রায় 3 মাস প্লাস মাইনাস সামথিং, প্রায় 3 মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। আর শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জ্বালানি সংকট কমাতে দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন অফলাইনে ক্লাস নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে অনলাইন অফলাইন কিভাবে এটাকে সিস্টেম্যাটিক্যালি ডিস্ট্রিবিউশন করা যায়, ফেসিং টুয়ার্ড দ্য ফুয়েল ক্রাইসিস, সেই ব্যাপারে আমরা স্টেক হোল্ডারের সাথে এখনও বুঝতে পারিনি। আজকে জাস্ট ওপেনিং ডে, আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেটে অবগত করব, তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন। জ্বালানির উপর চাপ কমাতে তেল ও বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয় হওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের তরফ থেকে। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা। জ্বালানি তেলের সংকট নেই, এর মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর মাদানী এভিনিউ ইস্টার সানডের অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় মির্জা ফখরুল সতর্ক করেন, ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। রবিবার রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে কথা বলেন তিনি, জানান, ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই। সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, আমরা কোনো আলাদা সম্প্রদায়ে বিভক্ত নাই। দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু কিছু শক্তি দল
তারা এর মধ্যে বিভাজন আনার সৃষ্টি করেছে। এই বিভাজনগুলো আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে। মন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, তবে মজুতদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সমস্যা হচ্ছে আমাদের নিজেদেরকে নিয়ে, আমরা নিজেদের দায়িত্বটা বুঝি না। আমরা একটা বাইক নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে তেল নিচ্ছি, নিয়ে আবার ঘুরে এসে ওই তেল রেখে দিয়ে এসে আবার বাইক নিচ্ছি। এইভাবে আমরা একটা অন্যায় করছি অনেকে। এবং শুনলে আপনারা অবাক হবেন যে ইতিমধ্যে অনেকগুলো জায়গায় 8,000, 9,000, 10,000, 30,000 ব্যারেল তেল পর্যন্ত পাওয়া গেছে মজুত করা। এটা আপনাদের জনগণকেও কিন্তু এটা রোধ করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দায়িত্ব নিয়েই ইরান যুদ্ধের কারণে সংকটের মধ্য দিয়ে দিন পার করছে সরকার। আমরা ইতিমধ্যে এসেই কিছু সংকটের মধ্যে পড়েছি। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধ গোটা বিশ্বকে সংকটের মধ্যে ফেলেছে। আমাদের মতো ছোট দেশগুলো, কম্পারেটিভলি দরিদ্র দেশগুলো, আমাদের যে সামর্থ্য সেটা নিঃসন্দেহে আপনি জানেন যে অনেক কম। তারপরেও আমাদের সরকার এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বাইরে থেকে ফুয়েল, তেল, জ্বালানি, গ্যাস এগুলো আনার সমস্ত ব্যবস্থা করছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জানান, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে কাজ করছে বর্তমান সরকার। ভালোবাসার সমাজ গড়ে তুলতে। নুনবী সরকার, ৭১, ঢাকা। জ্বালানি তেলের সংকট নিয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন তরুণদের দল এনসিপি। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সম্ভাব্য অর্থনৈতিক মন্দা মোকাবেলায় এখনই প্রস্তুত নিতে হবে। তেমনটা না হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আর দলটির অন্য সংসদ সদস্যদের দাবি, ভুল তথ্য দিলে সরকারের উপর আস্থা রাখবে না জনগণ। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। ঢাকার রাস্তায় যান চলাচল অনেকটাই কম। তার বিপরীতমুখী দৃশ্য তেলের পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। সরকার বারবার তেলের সংকট নেই বললেও তা বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছে এনসিপি। দলটির সংসদ সদস্যরা বলছেন, এ নিয়ে সব দলকে নিয়ে বৈঠক করা উচিত সরকারের। সরকার যেটা বুঝতেছে না যে সামনে যে অর্থনৈতিক মন্দা আসতেছে, সেই জায়গায় সরকারের উপর যদি ন্যূনতম আস্থা জনগণের না থাকে, বিরোধী দলগুলো না থাকে, এই সরকার এই বিএনপি সরকার পরিচালনা করতে পারবে না। আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলতেছে, সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন ছিল, জনগণ তাহলে একটা আস্থার জায়গা পেত। সংকটটাকে তো অ্যাকনোলেজ করতে হবে, সেটাকে তো স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ সংকট আছে। সরকার এখন পর্যন্ত স্বীকারই করতেছে না জ্বালানি সংকট আছে। বাস্তবিকতা সরকারকে আগে স্বীকার করতে হবে যে এখন সংকট আছে, আসেন আমরা একসাথে বসি। আমরা সবাই মিলে তো বসতে রাজি, আমরা আলোচনা করতে রাজি কীভাবে সংকট মোকাবেলা করা যায়। প্রয়োজন আমরা সবাই মিলে একসাথে সিদ্ধান্ত নিব ভবিষ্যৎ বাংলাদেশে জ্বালানি কম ব্যবহার করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়। সরকার সব কিছু যদি নিজে নিজে করতে চায়, তাহলে দায়ও সরকারকে একভাবে নিতে হবে। তখন তাদের দাবি, সংসদে সরকারকে বারবার জ্বালানি সংকট নিয়ে প্রশ্ন করেও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। এনসিপির সংসদ সদস্যরা বলছেন, জনগণকে সঠিক তথ্য না দিলে সংকট আরো বাড়লে তার দায়ভার সরকারকেই নিতে হবে। যদি সরকারের তরফ থেকে পাম্পগুলোতে জ্বালানির যদি পর্যাপ্ত যোগান দিয়ে দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে সেই পাম্পগুলো থেকে চোরাই পথে অন্য কোথাও জ্বালানিগুলো মজুত করা হচ্ছে কিনা, সেই ব্যাপারে কিন্তু সরকারের তাহলে দুর্বলতার বিষয়টা সরকারের বক্তব্যের মাধ্যমে উঠে আসে। আন্তর্জাতিক যে ধরনের পরিস্থিতি তৈরি হোক না কেন, সেখানে সরকারও যেন এনসিপি অর্থাৎ বিরোধী দল যারা আছেন তাদের সঙ্গে একটা সমন্বয় করেন, সেটাও তাদের কাছে আমাদের একটা আহ্বান থাকবে। আমরা ন্যাশনাল ক্রাইসিসে আমরা একসাথে বসতে পারি, আমরা কথা বলতে পারি এবং একটা সমন্বিত একটা রাস্তা আমরা বের করতে পারি। কিন্তু যদি সরকার অসত্য তথ্য দেয়, তাহলে তো জনগণ সরকারের উপর আস্থা রাখবে না, এবং সরকারের উপর আস্থা না রাখলে আমাদেরও সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা 6টায় মার্কেট বন্ধ, সরকারি বেসরকারি অফিসের সময় কমিয়ে আনা সহ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে সরকার। এনসিপির অভিযোগ, সরকার এ নিয়ে বিরোধী দলের সাথে কোনো আলোচনা করেনি। রাশেদ আনিস, ৭১, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে করা গুম ও মানবাধিকার সংক্রান্ত দুটি বিল বাতিলের সমালোচনা করে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বিরোধী দল। তবে অন্তর্বর্তী সরকারের আমলে করা অধ্যাদেশ বিল আকারে পাশ করা হলে গুমের শিকার পরিবারের উপর অবিচার করা হবে বলে দাবি করেছেন আইনমন্ত্রী। করা হবে নতুন করে দুটি আইন, আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক।
কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপনের জন্য অন্তর্বর্তী সরকার ১.৫ বছরে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করে। যদিও সংসদের বিশেষ কমিটির যাচাই বাছাইয়ের পর ৯৮টি হুবহু এবং ১৫টি সংশোধিত আকারে উত্থাপনের সুপারিশ করা হয়। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল করে ১৬টি যাচাই বাছাইয়ের জন্য সুপারিশ করে কমিটি। ৯৮টি অধ্যাদেশ উত্থাপিত আকারে, যেখানে জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশও রয়েছে। আমরা যারা গুমের শিকার, সে অন্ধকার ঘরে আমরা মৃত্যুর প্রহরগণ ছিলাম। রোববার এ নিয়ে সংসদে আলোচনা তোলেন বিরোধী দলীয় সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম। কান্না জড়িত কণ্ঠে এই অধ্যাদেশগুলো বাতিল না করার আহ্বান জানান তিনি। আমরা স্তম্ভিত হয়ে লক্ষ্য করছি আমাদের সাথে যা করা হয়েছে, এই জুলুম যেন এই বাংলার মাটিতে আর কোনোদিন না হয় সেই নিশ্চিত করার জন্য যে দুটি আইন করা হয়েছিল, গুম প্রতিকার এবং প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইন, বিশেষ কমিটি এই আইনগুলো বাতিলের সুপারিশ করেছে। মাননীয় স্পিকার, কেমন করে যে নিজের গুমের শিকার ভুক্তভোগী, যে প্রধানমন্ত্রী নিজের টর্চারের শিকার, তারা কেমন করে এই আইন বাতিলের পরামর্শ দেয়? মাননীয় স্পিকার, ১২ তারিখ এই আইনটি বাতিল হয়ে গেলে ১৩ তারিখ গুমের কোনো সংজ্ঞা থাকবে না। জবাবে আইনমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের আমলে করা এই দুটি অধ্যাদেশ বিল আকারে পাশ করা হলে গুমের শিকার পরিবারের উপর অবিচার করা হবে। দুটি আইনই আরও যুগোপযোগী ও ন্যায় বিচার নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিল আনা হবে, যেন অপরাধীরা ছাড় না পায়। সেজন্য আইনগুলো যাচাই বাছাই করা হবে। এই দুটো আইনই আরও বেশি যুগোপযোগী, আরও বেশি জনকল্যাণমুখী, আরও বেশি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা এই সেশনের মাঝামাঝি বা পরবর্তীতে অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে সুনির্দিষ্টভাবে বিল আনবো, যাতে করে অপরাধীরা কোনোভাবেই ছাড়া না পায়। সে কারণেই আমরা বলেছি, গুমের আইনে যে সাজা প্রেসক্রাইব করছেন, গুমের আইনে যে তদন্তের পদ্ধতির কথা বলেছেন, আর আইসিটি অ্যাক্টে যে গুমের ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির কথা বলেছেন, দুইটার মধ্যে যাতে সাংঘর্ষিক কোনো অবস্থা বিরাজমান না থাকে, সে কারণে এই আইনগুলো আমাদের যাচাই বাছাই করা দরকার। এর আগে পয়েন্ট অফ অর্ডারে বাতিল করা অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা করার সুযোগ চান বিরোধী দলীয় নেতা। আমাদের সুস্পষ্ট প্রস্তাব হচ্ছে এই সংসদে উত্থাপন করা হোক এবং আমরা তাতে আলোচনায় অংশ নিতে চাই। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। অভিযানকে ঘিরে সাময়িকভাবে ফুটপাত ফাঁকা দেখা গেলেও টেকসই সমাধান না হলে পুরনো চিত্র ফিরে আসার আশঙ্কা করছেন পথচারীরা। সবুজ মাহমুদের প্রতিবেদন। মতিঝিল শাপলা চত্বর থেকে আশপাশের রাস্তার চিত্র সাধারণত এমন থাকে না। অভিযানের খবরে আগে থেকেই দোকান গুটিয়ে রাখে দখলকারীরা। ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই অভিযানের পঞ্চম দিনে রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অস্থায়ী দোকান সরিয়ে মালামাল জব্দের পাশাপাশি অবৈধভাবে পার্ক করা যানবাহনের বিরুদ্ধে জরিমানা করা হয়। আজকে হচ্ছে আমাদের মতিঝিল থেকে এই পর্যন্ত এখানকার পর্যন্ত আমাদের অভিযানটা ছিল। এখানে প্রায় ২২টি মামলা হয়েছে এবং ৬৭,০০০ টাকা জরিমানা করা হয়েছে। একজনকে আটক রাখা হয়েছে, ওকে পরবর্তীতে ব্যবস্থা নেব। আর আমাদের এই অভিযান চলমান থাকবে। যদি কেউ পুনরায় এটা রিপিট করে, আমরা তাদেরকে জরিমানা এবং জেলের আওতায় নিয়ে আসব। অভিযানে সাধারণ মানুষ স্বস্তি জানালেও অনেকেই বলছেন, শুধু উচ্ছেদ অভিযান নয়, ফুটপাত দখলমুক্ত রাখতে প্রয়োজন দীর্ঘমেয়াদী সমাধান। সাধারণ জনগণ চলাফেরা আমাদের বিরাট সমস্যা হয়। উচ্ছেদ অভিযান হলে আমাদের জন্য খুবই উপকারী হবে আমি আশা করি। হকারের যে সমস্যা হয় বাংলাদেশে, তো হকার করতে সরকার আয় করে নেক, নাহলে হকারে খায় বাঁচবে। হকারের বাংলাদেশের জনগণ না, কাজ করে সবাই খায়। এখন যদি ফুট করে একটা সরকারকে উঠাই দেয়, তারা কিভাবে বাঁচবো আপনারাই বলেন। তাহলে তারেক যে ঠিক আছে, যদি ফুটপাতে কোনো দোকান না রাখে, উনি যে কোনো একটা ব্যবস্থা করে দেব। তাদের একটা স্পেস করে দিতে হবে, তাহলে এই জায়গাগুলো আমাদের তার আর যেন ফিরে না আসে, মানে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এমন অভিযান অব্যাহত রাখার পাশাপাশি কঠোর নজরদারির কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভ্যন্তরীণভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকি। এটা আমাদের রেগুলার অ্যাক্টিভিটিজের ভিতরেই আওতায় পড়ে যায়। তো আমাদের সেই ফলো আপগুলো অব্যাহত থাকবে এবং আশা করি আমরা এর ধারাবাহিকতা অব্যাহত রাখার মাধ্যমে আমরা স্পেশাল ড্রাইভের যে সুফলটা আমরা ইন দ্য লং রান এই সুফলটাকে আমরা পাবো ইনশাল্লাহ। নিয়মিত অভিযান ও কার্যকর তদারকি না থাকলে ফুটপাত দখলের পুরনো চিত্র আবারও ফিরে আসার আশঙ্কা করছেন অনেকে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।
অতীতে র্যাব কর্মকর্তাদের সকল অপকর্মের বিষয়ে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত র্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ। আইন শৃঙ্খলা রক্ষা ও জঙ্গি দমনে পেশাদার বাহিনী হিসেবে র্যাবের প্রয়োজনীয়তা আছে বলেও মনে করেন তিনি। রোববার কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে র্যাব প্রধান বলেন, অতীতের কিছু বিষয় ছিল বলেই যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল, তবে ভালো কাজের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। মহিম মিজানের রিপোর্ট। র্যাবের মহাপরিচালক হিসেবে সদ্য যোগ দেয়া আহসান হাবিব পলাশ কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সাম্প্রতিক সময়ে র্যাবের কিছু সাফল্যের কথা তুলে ধরেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব প্রধান বলেন, বিগত 1.5 বছরে র্যাব অনেক জনবান্ধব কাজ করেছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাবের মতো সংস্থা দেশে প্রয়োজন আছে বলেও মনে করেন ডিজি র্যাব। তিনি বলেন, বিগত সময় র্যাবের কিছু অপকর্মের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে। এই ধরনের একটা সংগঠন থাকার প্রয়োজন আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কাজের ক্ষেত্রে কিছুটা ডেভিয়েশন হয়তো ছিল, কিছুটা হয়তো পদস্খলন ছিল বলে এরকম একটা বিষয় থাকতে পারে। তো আমরা সেই জায়গাটা যদি রিপেয়ার করতে পারি, তাহলে আমার মনে হয় যে স্যাংশনের বিষয়গুলো আছে এগুলো থাকবে না। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল র্যাবের সকল ক্রসফায়ার পুনঃ তদন্ত করবে বলে জানিয়েছে। সেই বিষয়ে র্যাব প্রধান বলেন, অতীতে র্যাবের কর্মকর্তাদের সকল অপকর্মের বিষয়ে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করবে র্যাব। সংস্থার বিলুপ্তি হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, র্যাবের বিলুপ্তি বা নাম পরিবর্তন এ সিদ্ধান্ত সরকারের। র্যাবের বিলুপ্তি বা র্যাব সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার র্যাবের উপর বর্তায় না। সরকারের বিষয়গুলো বিবেচনা করবেন। বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। র্যাব পুলিশ কিশোর গ্যাং নির্মূল করতে কাজ করে চলছে, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি জানান, গত 90 দিনে দেশের বিভিন্ন স্থানে 300 অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় গ্রেফতার করা হয়েছে 104 জনকে। এছাড়া সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র্যাব সদস্যদের হত্যার ঘটনায় 20 জনকে গ্রেফতার ও দেশি বিদেশি অস্ত্র উদ্ধারের কথাও জানান র্যাব মহাপরিচালক। মহিম মিজান, 71, ঢাকা। কেরানীগঞ্জের কদমতলী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইটার কারখানায় আগেও বেশ কয়েকবার আগুন লেগেছিল, যা আমলে নেয়নি কর্তৃপক্ষ। শনিবারও গ্যাস লাইটার তৈরির সময় আগুন লাগে কারখানাটিতে। ভাগ্যক্রমে বেঁচে ফেরা শ্রমিকদের সাথে কথা বলে এমনটা নিশ্চিত হয়েছে 71 টেলিভিশন। আর অগ্নিকাণ্ডের সময় কারখানার গেট বন্ধ থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে। আশিক মাহমুদের প্রতিবেদন, ছবি তুলেছেন এসএ বাপ্পি। আয়েশা আক্তার নামের এই কিশোরী কদমতলীর আগুনে পোড়া লাইটার কারখানায় কাজ করে গত 8 মাস ধরে। তার সামনেই শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এখানে। কোনো রকম জীবন নিয়ে বেঁচে ফেরা আয়েশা জানায়, তার সামনেই গ্যাস লাইটার ব্লাস্ট হয়ে দাউ দাউ করে আগুন ধরে যায় কারখানার এক পাশে, যা ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। মানে আরেকটা লোক আরেকটা ডুয়া খাই, অনেক গিট শব্দ হয়, এই শব্দের লোক বাইজুমজি খাই, তারপরে অনেক জোরে আগুন লাগছে। সামনের টেবিলে আগুন লাগছে, ভিতরে অনেক মানুষ আছে, এর সামনে আগুন ধরছে, অনেক মানুষ বাইরেছে, আরেকজন মানুষ লাফায় বাইরেছে। আয়েশা সহ কারখানার অন্য শ্রমিকরা জানায়, গ্যাস লাইট তৈরির সময় প্রায়ই আগুন লাগতো এখানে। আমি আইছি মতন 2-3 বার আগুন লাগছে, প্রায় আগুন লাগতো, প্রতিদিনে 1-2 করে আগুন লাগতো, ছোটখাটো লাগতো। ওই যে গ্যাস লাইটটা বাস্ট হয়, ওই সিলিন্ডার থেকে তো গ্যাসটা ভরি আমরা গ্যাস লাইটে আলা, তখন তো সমস্যা হয় না। যখন এই মিশিং আইনে আবার ট্রাই করে যে সঠিক আছে কিনা, তখনই বাস্ট হয়, আর ওইভাবে কালকে লাগছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় ভেতরে আটকে পড়া 8 জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এদের মধ্যে 6 জন মৃত, বাকি 2 জন আহত। প্রশ্ন উঠেছে, দিনে দুপুরে আগুন লাগলেও এত হতাহত কেন? উত্তর খুঁজতে গিয়ে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করার সাথে সাথে সবগুলো গেটে তালা ঝুলিয়ে দেয় মালিক। অগ্নিকাণ্ডের সময়ও তালাবদ্ধ ছিল গেট। প্রত্যেকটা গেট তালা মারা থাকবে, একটা করে 2টা তালা মারা, যখন আগুন লাগছে তখন 2টা তালা মারা ছিল। ভিতরে মেইন গেটও বন্ধ ছিল, ভিতরে আমরা ভাঙছি, ভাঙে আগুন নিয়ন্ত্রণে আনছি। মানে গেটে তালা দিয়ে সব সময় থাকে? তালা সব সময় থাকে, এটা তালা না দিলে কোনো লোক মারা যেত না। ঘনবসতিপূর্ণ এলাকায় এমন ঝুঁকিপূর্ণ কারখানা থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী। এর আগে যে 2বার লাগছে, 2বার না করেছে যে এইসব কারখানা এই এলাকা চলবে না, কিন্তু তিনি এই কথা অমান্য করেও
কোথায় কি হইলো না হইলো আবার এই কারখানা পুরানো আবার চালু করছে। আগুনে পোড়া ধ্বংসস্তূপের নিচে আর কোনো শ্রমিক আটকা পড়েছে কিনা তা নিশ্চিত হতে আজও দিনভর অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়াও এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যরাও কাজ শুরু করেছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে কারখানাটিতে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। তাছাড়া একাধিকবার নোটিশ দেওয়া হলেও মালিক কোনো ব্যবস্থা নেয়নি। আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে তাকে 3বার নোটিশ দেওয়া হয়েছে যে ফায়ার সার্ভিস থেকে সেফটি প্ল্যানকে নেওয়ার জন্য, অর্থাৎ এটাকে সেফটি প্ল্যানের আওতায় আনার জন্য, কার্যকরী সনদ দেওয়ার জন্য অলরেডি আমরা 3বার আমাদের ইন্সপেক্টর যিনি ছিলেন এই এলাকার উনি নোটিশ প্রদান করেছে। না, ওনারা মেনেন নাই। আমরা ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন ছিল আমাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। নথি ঘেটে দেখা গেছে অনুমোদনহীন এই কারখানার মালিক আকরাম নামের এই ব্যক্তি, যিনি দুর্ঘটনার পর থেকেই পলাতক। কেরানীগঞ্জের অলিতে গলিতে তাকালে এমন অনুমোদনহীন কারখানার সন্ধান মিলবে ভুরি ভুরি। আর এই ধরনের অবৈধ কারখানায় তৈরিও হয় সব অবৈধ জিনিসপত্র। বছরের পর বছর ধরে প্রশাসনের নাকের ডগায় এমন অব্যবস্থাপনা চললেও ব্যবস্থা নেয়নি কেউ, যার ফল এই ধরনের অগ্নিকাণ্ড আর মানুষের প্রাণহানি। আর কত নিরীহ মানুষের জীবন প্রদীপ নিভে গেলে প্রশাসনের টনক নড়বে, সেটি এখন বড় প্রশ্ন। আশিক মাহমুদ, ৭১, কেরানীগঞ্জ, ঢাকা। মঙ্গল বা আনন্দ নয়, বৈশাখী শোভাযাত্রা নামেই হবে এবার বর্ষবরণ আয়োজন। এখন থেকে প্রতি বছরই এই নামেই পয়লা বৈশাখের শোভাযাত্রা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। দুপুরে সচিবালয়ে এক সভা শেষে তিনি আরও বলেন, সরকার কোনো বিভাজন চায় না, বৈচিত্র্যের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকতে চায়। বর্ষবরণের আয়োজনে এই নাম নিয়ে কোনো বিতর্ক তৈরি হোক তা সরকার চায় না বলেও জানান মন্ত্রী। এছাড়া পয়লা বৈশাখ নিরাপত্তায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও জানান মন্ত্রী। বলেন, পুলিশের পাশাপাশি বিএনসিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও থাকবে। আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে। যার যার মতো যাদের অঞ্চলের ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। যেমন বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, মানে বৈশাখী আনন্দ, যা কিছু সবে আমরা বৈশাখকে হাইলাইট করতে চাই। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে।